বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস অর্থনীতি বিভাগ সরকারি বিএম কলেজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে সুস্থ আছো, ভালো আছো, এবং আমরাও দোয়া করি তোমরা সুস্থ থাকো। তোমরা সুস্থ থাকলেই পরিবার সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে যদি তোমরা উপকৃত হও তাহলেই আমাদের প্রচেষ্টা সফল ও সার্থক হবে। আজ প্রায় 8 মাস হতে চলল আমরা ক্লাসরুমে পাঠ থেকে বিরত আছি, কিন্তু অনলাইনে আমাদের ক্লাস চলমান আছে। যদিও সরাসরি ক্লাসরুমের ক্লাস আর অনলাইনে ক্লাস অনেক পার্থক্য আছে, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে পড়াশোনার সাথে সংযোগ রাখার জন্য। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল এর পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠের বিষয় অর্থনৈতিক চিন্তাধারা, বিষয় কোড 24, 22, 13, অধ্যায় প্রথম। আমরা বলতে গেলে অর্থনৈতিক চিন্তাধারা আজকে থেকেই শুরু করছি। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথমে পড়াবো অর্থনৈতিক চিন্তাধারা বলতে কি বোঝো, অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব কি। যদিও বিষয়টির নাম অর্থনৈতিক চিন্তাধারা, তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে আসলে অর্থনৈতিক চিন্তাধারা কি। অপরাপর সামাজিক বিজ্ঞানের মতো অর্থনীতি শাস্ত্রকেও একটি বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়েছে। এই প্রক্রিয়ার সময় ব্যবধানের অর্থনীতির বিভিন্ন বিষয় বহু চিন্তাবিদের ধ্যান ধারণা, তত্ত্ব, বক্তব্য ও বিশ্লেষণ পাওয়া যায়। এগুলোর ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে সাধারণ ভাষায় অর্থনৈতিক চিন্তাধারা বলা হয়। আমরা যদি চিন্তা করি, সব সাবজেক্টই অথবা সব বিষয় একটি বিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, অর্থনীতি তদ্রূপ একটি বিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। আমরা জানি অর্থনীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এই শাখায় বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদদের ধ্যান ধারণা, তত্ত্ব, বক্তব্য এবং বিশ্লেষণ পাওয়া যায়। এই অর্থনীতি সম্পর্কে তাদের এই ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে আমরা সাধারণ ভাষায় অর্থনৈতিক চিন্তাধারা বলে থাকি। অর্থনৈতিক চিন্তাধারায় তাই বিভিন্ন সময় ধর্মীয় দর্শন, ধর্মবেত্তা ও দার্শনিক এবং অর্থনীতিবিদদের মতামত ও তত্ত্ব, বিধিসমূহের বিশ্লেষণ, এগুলোর প্রয়োগ দেখতে পাওয়া যায়। আমরা সাধারণত অর্থনৈতিক চিন্তাধারা বিভিন্ন অর্থনীতিবিদের অর্থনীতি সম্পর্কে ধারণা, সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এখানে ধর্মীয় ধারণা আছে, ধর্ম ভিত্তিক বিভিন্ন ধর্মের সাথে তুলনামূলক আলোচনা আছে, দার্শনিক মতামত আছে এবং অর্থনৈতিক মতামত তো আছেই। অধ্যাপক এইচ.এল. ভাটিয়া বলেন, ordinarily economic thought would be taken to cover the set of theories. সাধারণভাবে অর্থনৈতিক চিন্তাভাবনা কি করে? কতগুলো তত্ত্ব, ডক্ট্রিনস, লস এবং তথ্য, আইন, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যানালাইসিস অ্যাপ্লাই টু দ্য স্টাডি অফ ইকোনমিক ফেনামেনা অ্যান্ড প্রবলেমস। অর্থনৈতিক বিভিন্ন ধারার এবং এর সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে। সাধারণ কথা যদি আমরা বলি, অর্থনৈতিক চিন্তাধারা বিভিন্ন তত্ত্ব, ডক্ট্রিন, বিধি, এগুলো সাধারণীকরণের বিষয় অন্তর্ভুক্ত করে, তারপর বিভিন্ন অর্থনৈতিক ঘটনা এবং সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে প্রয়োগ করে। অধ্যাপক এল.এইচ. হ্যানিয়ের মতে, অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস বলতে অর্থনীতি সংক্রান্ত সব ধরনের ধ্যান ধারণা, এদের উৎপত্তি, আন্তঃসম্পর্ক
বাস্তবায়নের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে। এখন যদি আমরা চিন্তা করি অর্থনীতি সম্পর্কে ধ্যান ধারণা, বিভিন্ন ব্যক্তি যে বিভিন্নভাবে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, আলোচনা করেছেন, এদের উৎপত্তি, এই তত্ত্বের মধ্যে আত্মসম্পর্ক এবং বাস্তবায়ন কিভাবে করা যাবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। সংক্ষেপে বলা যায় অর্থনৈতিক চিন্তাধারা কোনো স্থির বিষয় নয়, এটা আমরা সবাই জানি। আসলে এটা কোনো স্থির বিষয় নয়, যতই সামনের দিকে যাব নতুন নতুন কিন্তু তত্ত্ব উপত্য আমরা পাবো, বিভিন্ন জনের মতামত পাবো। কারণ অর্থনীতি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, এজন্য সময় ব্যবধানে অর্থনৈতিক চিন্তাধারার ক্রম বিকাশ হয়েছে এবং এখনো হচ্ছে। যেটা বলছিলাম যে চিন্তাধারা বিকাশ অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেগুলো আমরা পড়ছি। এবার ভবিষ্যতে এগুলো আরো কি হবে, বিভিন্ন সংযোজিত সংযোজন হবে এবং নতুন নতুন কোনো তত্ত্ব উপাত্ত আমরা পাবো। যেমন রোমান অর্থনৈতিক চিন্তাধারা, বণিকবাদী চিন্তাধারা, ভূমিবাদ, ক্লাসিক্যাল চিন্তাধারা, নয়া ক্লাসিক্যাল, মার্কসীয়, কেইনসীয়, শিকাগো স্কুলের চিন্তাধারা ইত্যাদি কথা বলা যায়। আমরা যে এই যে রোমান থেকে শুরু করে এখন পর্যন্ত এই অর্থনৈতিক চিন্তাধারার বিভিন্ন তত্ত্ব উপাত্ত অথবা পর্যালোচনা পাচ্ছি, সামনের দিকে গেলে আমরা কি আরো কিছু পাবো অথবা কিছু সংযোজন হবে, কিছু বিয়োজন হবে। তাহলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি অর্থনৈতিক চিন্তাধারা একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। এখানে সময়ের বিবর্তনে বিভিন্ন ব্যক্তির চিন্তাধারার ও দর্শনের বিভিন্ন তত্ত্ব আমরা দেখতে পাব। অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব। অর্থনৈতিক চিন্তাধারার ক্রম বিকাশ সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তাছাড়া কিভাবে অর্থনৈতিক চিন্তাধারা প্রভাবিত হয় সে সম্পর্কেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। তবে যে কোনো দেশের সমাজ, দর্শন, অন্যান্য বিষয় জানার জন্য অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব রয়েছে। বিভিন্ন নিম্নে অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এখন অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে বিভিন্ন লেখক যে অর্থনীতিবিদ বিভিন্ন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তাদের দর্শন নিয়ে, তত্ত্ব উপাত্ত নিয়ে আলোচনা করেছেন এবং কিভাবে অর্থনৈতিক চিন্তাধারা প্রভাবিত হয়েছে সে দৃষ্টিকোণ থেকেও আলোচনা করা হয়েছে। যে কোনো সমাজের দর্শন এবং অন্যান্য বিষয় জানার জন্য আসলে অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব রয়েছে। আমরা সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রাচীনকালের সাথে সংযোগ। অর্থনৈতিক চিন্তাধারার সুনির্দিষ্ট ঐক্য এবং ধারাবাহিকতা থাকা প্রয়োজন, যা অতীতের সাথে আমাদের সংযোগ রক্ষায় সহায়তা করতে পারে। এখন যদি আমরা বলি প্রাচীনকালের সাথে কিভাবে সংযোগ ঘটাবে, কারণ একটা ধারাবাহিকতা থাকা লাগবে যাতে অতীতের সাথে বর্তমানে আমাদের সংযোগটা ঘটিয়ে দেবে। উদাহরণস্বরূপ বলা যায় অর্থনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে প্লেটো, এরিস্টটল প্রমুখের লেখা থেকে আরম্ভ করে গ্রিক, রোমান, খ্রিস্টীয় মতবাদ থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। আমরা যদি অনেকেই চিন্তা করবে যে প্লেটো, এরিস্টটল সে তো রাষ্ট্রবিজ্ঞানের লোক, কিন্তু তারাও অর্থনীতি সম্পর্কে অনেক কথা বলেছেন, সেগুলোও আমরা জানবো। রোমান ক্যাথলিকরা অনেক কথা বলেছেন, সেগুলো আমরা জানতে পারি কিভাবে অর্থনৈতিক চিন্তাধারা থেকে, যেহেতু প্রাচীনকালের থেকে আমাদের সংযোগ ঘটিয়ে দিচ্ছে এই অর্থনৈতিক চিন্তাধারা। এজন্য প্রাচীনকালের অর্থনৈতিক চিন্তাধারা দর্শন সম্পর্কে জানতে হলে অর্থনৈতিক চিন্তাধারার ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যায়। এখন আমরা যদি চিন্তা করি যে প্রাচীনকালের অর্থনৈতিক চিন্তাধারা দর্শন সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমার কি করতে হবে, অর্থনৈতিক চিন্তাধারা জানতে হবে। এজি রয় বলেন ওল্ড ডক্ট্রিনস নেভার ডাই। এখন তোমরা যদি চিন্তা করো ওল্ড ডক্ট্রিনস নেভার ডাই, পুরাতন তত্ত্ব কখনো মারা যায় না। দি অনলি ফেড অ্যাওয়ে, কি হয়ে যায়, আমাদের আবচা হয়ে যায় অথবা একটু ঝাপসা হয়ে যায়। উইথ স্ট্রেংথ পাওয়ার অফ রেকুপারেশন ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। যখন সে আবার সঠিক পরিবেশ পায় তখন কিন্তু সে আবার কি করে, জেগে ওঠে। আমরা আসলে এই
লাইনটাতে কি জানতে পারি আসলে অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে যে প্রাচীনকালের সাথে যে বর্তমানকালে একটা সংযোগ স্থাপন। বিভিন্ন অর্থনৈতিক স্কুল সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থনৈতিক শাস্ত্রের বিভিন্ন দিক পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণের জন্য সমব্যবধানে বিভিন্ন অর্থনৈতিক স্কুলের জন্ম হয়। অর্থনীতির যে শাস্ত্রের বিভিন্ন দিক পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা যাই বলি যেন, সময় ব্যবধানে কি হয়, বিভিন্ন অর্থনৈতিক স্কুলের জন্ম হয়। এক একটি স্কুল পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। অর্থনৈতিক আলোচনায় প্রতিটি স্কুলের নিজস্ব ধরন ও বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটি স্কুলের কি আছে? নিজস্ব ধরন এবং বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে ঐতিহাসিক স্কুল, প্রান্তিকবাদী স্কুল, ক্লাসিক্যাল, নয়া ক্লাসিক্যাল ইত্যাদি নাম করা যায়। এসব স্কুলের বিভিন্ন তত্ত্ব, সিদ্ধান্ত, নীতিগত সুপারিশ ইত্যাদি সম্পর্কে জ্ঞান আহরণ করতে হলে অর্থনৈতিক চিন্তাধারা ইতিহাস পাঠ করা প্রয়োজন। আমরা যদি বিভিন্ন অর্থনৈতিক স্কুল সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাই, তাহলে আমাদের কোনটা পাঠ করতে হবে? অর্থনৈতিক চিন্তাধারা। কারণ অর্থনৈতিক চিন্তাধারা পাঠ করলেই আমরা ঐতিহাসিক স্কুল কি, কেন সৃষ্টি হয়েছেন, ঐতিহাসিক স্কুলে কারা কারা ছিল, প্রান্তিকবাদী স্কুলের উদ্ভাবন কে করেছেন, ক্লাসিক্যাল অথবা নয়া ক্লাসিক্যাল কেন নাম করা হয়েছে ইত্যাদি, এদের বিভিন্ন তত্ত্ব, উপাত্ত, নীতিগত সিদ্ধান্ত, সুপারিশ সবকিছু আমরা জানতে পারবো কি পাঠ করলে? অর্থনৈতিক চিন্তাধারা। অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন। অর্থনীতির পরিধি, বিষয়বস্তু, প্রকৃতি সম্পর্কে বিস্তৃত এবং সুস্পষ্ট জ্ঞান লাভ করতে হলে অর্থনৈতিক চিন্তাধারা ইতিহাস জানা দরকার। আমরা যদি চিন্তা করি অর্থনীতির বিভিন্ন পরিধি, বিষয়বস্তু সম্পর্কে জানবো, তাহলে আমার কিন্তু প্রথমেই জানতে হবে আসলে অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসটা কি, অথবা অর্থনৈতিক চিন্তাধারা কি। কারণ অর্থনীতি শাস্ত্র কোন দিক থেকে নীতিশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং অপর সামাজিক বিজ্ঞানের সাথে জড়িত। আবার কোনো কোনো দিক থেকে পৃথক, তা জানা অত্যাবশ্যক। যে অর্থনীতি কেন অন্য কোনো নীতিশাস্ত্র বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, সমাজবিজ্ঞান বলো, অপর সামাজিক বিজ্ঞান থেকে কেন আলাদা, এবং কোন কোন জায়গায় আবার এগুলো একটার সাথে আরেকটা জড়িত, এগুলো জানার জন্য আমাদের কি জানতে হবে? অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে। অধ্যাপক এলএইচ হ্যানওয়ে বলেন, থ্রু এ স্টাডি অফ দ্য হিস্ট্রি অফ ইকোনমিক থট মে বি গেইনড এ ক্লিয়ার রিয়ালাইজেশন অফ দ্য পজিশন অফ ইকোনমিক্স অ্যাজ এ ডিস্টিংক্ট মেম্বার অফ এ গ্রুপ অফ সোশ্যাল সায়েন্স। এখন আমরা যদি অর্থনীতির ইতিহাস সম্পর্কে ইতিহাস জানি, তাহলে আমরা রিয়ালাইজেশন করতে হবে অর্থনীতি কেন অন্যান্য সাবজেক্ট থেকে আলাদা। যেমন কি আছে? ইথিক্স, জুরিসপ্রুডেন্স, পলিটিক্স, সোশিওলজি অ্যান্ড আদার। এই সাবজেক্ট থেকে আসলে কেন অর্থনীতি আলাদা, অথবা কেন অন্যতম একটি শাখা সামাজিক বিজ্ঞান, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো কিভাবে? যদি আমরা অর্থনৈতিক চিন্তাধারা পড়ি। বিভিন্ন সভ্যতা, ধর্মীয় দর্শন সম্পর্কে জ্ঞান। অর্থনৈতিক চিন্তাধারা একটি বিবর্তনমূলক প্রক্রিয়া। আমরা প্রথমেই বলেছি এটা গতিশীল সামাজিক বিজ্ঞান। অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই অর্থনীতি সাবজেক্ট বর্তমান অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন যুগের দর্শন ও সভ্যতার ক্রম বিকাশ অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ বলা যায় প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার ক্রম বিকাশ, মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মীয় চিন্তাধারা সহ অপর সভ্যতা ধর্মীয় চিন্তাধারার সাথে অর্থনীতির বিভিন্ন বিষয়ে জড়িত থাকতে দেখা যায়। তাই এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস জানা দরকার। তোমরা যখন মধ্যযুগ পড়বে, এখানে দেখতে পাবে যে সেই রোমান সভ্যতার পতন থেকে শুরু করে মধ্যযুগীয় যে খ্রিস্টান ধর্মীয় চিন্তাধারা কিন্তু ব্যাপকভাবে অর্থনীতিতে প্রভাব বিস্তার করেছিল, বিশেষ করে চার্চের ধর্মযাজকগণ। এই জন্য কিন্তু আসলে ধর্মীয় চিন্তাধারার সাথে অর্থনীতি জড়িত। যেমন সুদ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসা বিশ্লেষণ আছে। এগুলো আমরা কিভাবে জানব? অর্থনৈতিক চিন্তাধারার মাধ্যমে। এবং এর মাধ্যমে বিভিন্ন সভ্যতা সম্পর্কে আমরা জানতে। সভ্যতা শুরুর পর থেকে কিন্তু আসলে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক কাজ। মানুষ সৃষ্টির শুরুতে যখন গুহায় বসবাস করছে অথবা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছে, তাদের কিন্তু মূল দরকার ছিল কি? খাদ্য, যেটা আমরা বলি ওয়ান্টস, অভাব।
এই অভাবের কারণেই কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমিয়েছে এবং বিভিন্ন জায়গায় সভ্যতার জন্ম দিয়েছে। এবং এই সভ্যতা যখন আমরা মধ্যযুগ, প্রাচীন যুগ বলো, মধ্যযুগ বলো, আধুনিক যুগ বলো, এর মধ্যে যে মেলবন্ধনটা তৈরি করছে কে? কিভাবে জানতে পারবো এই মেলবন্ধনের ইতিহাস? অর্থনীতির চিন্তাধারা। ধর্মীয় দর্শন সম্পর্কে আমরা জানি, সেটাও আমরা অর্থনৈতিক চিন্তাধারার মধ্যে অনেক কিছুই জানতে পারব। অবরোহ আরোহ পদ্ধতির আলোচনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন। অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পর্যালোচনা করলে অবরোহ এবং আরোহ দুই ধরনের পদ্ধতি সম্পর্কে জানা যায়। আবার এমন এক পদ্ধতি আলোচনা আছে যা এককভাবে অবরোহ বা আরোহ পদ্ধতি নয়, বরং উচ্চকে পরিসংখ্যানিক প্রকৃতি, যা উভয় পদ্ধতির সংমিশ্রণ বলা যায়। আমরা যারা ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা পড়েছি, তোমরা কিন্তু মনে আছে কিনা জানি না, তবে খেয়াল করলে দেখবে যে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে যেটা ছিল যুক্তিবিদ্যা প্রথম বর্ষে সেটা অবরোহ এবং দ্বিতীয় বর্ষে যেটা আছে সেটা হচ্ছে আরোহ। এই যে দুইটা পদ্ধতি, অবরোহ হচ্ছে সাধারণ বিশেষ থেকে সাধারণ দিকে যাওয়া, আর আরোহ হচ্ছে সাধারণ থেকে বিশেষ। যেমন অবরোহ পদ্ধতি যে করিম মরণশীল, রহিম মরণশীল, সব মানুষ মরণশীল, কিন্তু আরোহ পদ্ধতি আবার ভিন্ন। যেমন মানুষ মরণশীল, রহিম একজন মানুষ, অতএব রহিম মরণশীল। তাহলে দেখা যাচ্ছে যে অবরোহ হচ্ছে ক্ষুদ্র থেকে সাধারণ দিকে যাওয়া, আর আরোহ হচ্ছে সাধারণ থেকে ক্ষুদ্র দিকে আসা। আর পরিসংখ্যানিক পদ্ধতি তোমরা সেটা সবাই জানো, যে আমরা কিভাবে ডেটা কালেকশন করে অথবা মিন, মোড, মিডিয়ান ইত্যাদি পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এগোই, বিভিন্ন ডায়াগ্রাম আছে ইত্যাদি মাধ্যমে। এই যে আলোচনা হয়েছে, যেমন কুইজনের কথা তোমরা জানো, ডেভিড রিকার্ডো, বনথুনেন, জেবন্স প্রথম পদ্ধতি, তারা আরোহ পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। মার্কেন্টাইলিস্ট, মুলার, লিস্ট প্রমুখ দ্বিতীয় পদ্ধতি, তারা আরোহ পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এরিস্টটল, অ্যাডাম স্মিথ, মার্কস, কান্ট প্রমুখ তৃতীয় পদ্ধতি, যেটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণ করে অর্থনীতির বিভিন্ন দিক ব্যাখ্যা করেছে। আমরা যদি সেই মার্কসের, কান্টের, বিখ্যাত একজন দার্শনিক বটে কান্ট, তোমরা যদি জেনে থাকো, অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পাঠ করলে উপরোক্ত বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব। এখানে দেখো, সবাই কিন্তু অর্থনীতিবিদ, আবার সবাই দার্শনিক। আমরা যদি অর্থনীতিবিদ হিসেবে নাম জানি, তোমরা দেখবা কুইজনে, রিকার্ডো, বনথুনেন, জেবন্স, আবার যদি অ্যাডাম স্মিথ, মার্কস, এদের কথা, আবার যদি এরিস্টটল তোমরা যদি একজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, অথবা কান্টের কথা, সে একজন বিখ্যাত দার্শনিক। এই যে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে আলোচনা করেছেন, এই আলোচনা আমরা কোথা থেকে জানতে পারবো? সেটা হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারার পাঠের মাধ্যমে। আদর্শবাদ ও বস্তুবাদ সম্পর্কে জ্ঞান লাভ। পঞ্চম শতাব্দী থেকে দর্শনশাস্ত্রে দুটি পরস্পর বিরোধী মতবাদ লক্ষ্য করা যায়। এদের একটি হলো আদর্শবাদ, অন্যটি হলো বস্তুবাদ। এই দুই মতবাদের দার্শনিকরা বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে গিয়ে অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। এ থেকেই অর্থনীতির দুটি শাখা, ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির সৃষ্টি হয়। এই জ্ঞান লাভ করার জন্য অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। আমরা যদি দেখি পঞ্চম শতাব্দী, মানে সেই 5 দশক থেকে পঞ্চম দশক থেকে শতাব্দী থেকে শুরু করি, দর্শনের দুটি যে শাস্ত্র আছে, একটি আদর্শবাদ, একটি হলো বস্তুবাদ। আদর্শবাদীরা বিভিন্ন নীতি কথা বলে থাকেন, আর বস্তুবাদীরা বলেন বস্তু থেকেই সবকিছুর আসলে সৃষ্টি। এই দুই মতবাদের দার্শনিকরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে অর্থনীতি বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আলোচনা করেন বা আলোকপাত করেন। এ থেকেই কিন্তু অর্থনীতির দুটি দিক আমরা পাই। আমরা যদি অর্থনীতির শাখা দুটি সবাই জানি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নর্মেটিভ। পজিটিভ শাখা হচ্ছে যে কোনো কাজ করা যাবে অর্থ সংশ্লিষ্ট, এখানে আর্থিক বিষয় আছে, সে কাজটি করা যাবে, এখানে ন্যায় অন্যায়ের কোনো ভেদাভেদ নেই। কিন্তু নেতিবাচক অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা যাই, সেখানে কোন কাজটি করলে
সমাজের উপকার হবে সেই কাজ করার জন্য কিন্তু উৎসাহিত করা হয়। যে সমাজের ক্ষতি হবে সে কাজ যেন না করা হয়। তাহলে আমরা যদি এই অর্থনীতির চিন্তাধারা পড়ি তাহলে কিন্তু আমরা জানবো যে আসলে অর্থনীতির যে দুটি শাখা আছে, ইতিবাচক আর নেতিবাচক, এবং দর্শনের দুটি শাখা আছে, একটা হচ্ছে আদর্শবাদ, একটা হচ্ছে বস্তুবাদ। এই সম্পর্কে আসলে জ্ঞান লাভ করা যাবে অর্থনীতির চিন্তাধারা পাঠের মাধ্যমে। অর্থনীতির পর্যায়ক্রমিক ইতিহাস সম্পর্কে জানা। অর্থনীতি শাস্ত্র মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। এই সম্পর্কে আমরা সবাই জানি যে অর্থনীতির কাজই হচ্ছে মানুষের অর্থনৈতিক বা আর্থিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। সময় ব্যবধানে মানুষের চিন্তা চেতনা, পেশা, কাজকর্মের পরিবর্তন হয়েছে। আমরা চিন্তা করি আজকে থেকে ১,৫০০ বছর পূর্বে মানুষ কি চিন্তা করত, অথবা ১০০ বছর পূর্বে মানুষের কি চিন্তা ভাবনা ছিল, আর আজকে মানুষের কি চিন্তা ভাবনা, কিন্তু তোমরা যদি এই ইতিহাস পড়ো তাহলে তোমরা দেখতে পাবে। সেই সাথে অর্থনীতির প্রকৃতি, বিষয়বস্তু, পরিধিও পরিবর্তন হতে পারে। অর্থনীতি যখন শুরু হয়েছে একটি গার্হস্থ্য অর্থনীতি হিসাবে, সেখান থেকে অর্থনীতি, সেখান থেকে মাইক্রো, ম্যাক্রো, সেখান থেকে অর্থনীতির বিভিন্ন শাখা, এগুলো কিন্তু কি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। এই জন্য দেখা যায় ক্লাসিক্যাল চিন্তাধারা, আমরা যদি অ্যাডাম স্মিথের কথাই চিন্তা করি, 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থ রচনার মাধ্যমে যে অর্থনীতির একটা আলাদা একটা বিষয় সে সম্পর্কে জানতে পেরেছে সারা বিশ্ব, সেই ক্লাসিক্যাল চিন্তাধারা, নয়া ক্লাসিক্যাল, কেইনসীয়, শিকাগো চিন্তাধারা, মার্কসীয় চিন্তাধারা, এই যে ধারাগুলো কি একটা সম্পর্কে একটাই কি সংযোগ কিন্তু আছে, একটা সঙ্গে একটা একবারে নিবিড়ভাবে জড়িত। এই যে পর্যায়ক্রমে যে ইতিহাসগুলো আসছে অর্থনীতির, এগুলো যদি আমরা জানতে চাই অথবা বুঝতে চাই অথবা পড়তে চাই, তাহলে আমার কি জানতে হবে? অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস জানতে হবে। সুতরাং সেই অর্থনৈতিক চিন্তার ইতিহাস জানলেই আমরা সেই পর্যায়ক্রমিক ইতিহাস, সে রোমান ক্যাথলিক চার্চ থেকে শুরু করে বর্তমান আধুনিক অর্থনীতি পর্যন্ত আমরা সবকিছুই জানতে পারবো অর্থনৈতিক চিন্তাধারা পাঠ করলে। বিবিধ বিষয় জ্ঞান লাভ। অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস আমাদেরকে নিম্নোক্ত বিষয় সম্পর্কে জ্ঞান লাভে সহায়তা করে। অর্থনীতি শাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে দার্শনিক জ্ঞান, বিভিন্ন চিন্তাবিদদের লেখনের পদ্ধতি, বিভিন্ন সময় আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিবেশ, বিভিন্ন সময় মানুষের জীবনযাত্রার চিন্তা, সাংস্কৃতিক স্তর, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা, সেগুলোর সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কৌশল এবং হাতিয়ার। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পড়ি, তাহলে কি কি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো? অর্থনীতি শাস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে দার্শনিক জ্ঞান, কারণ এখানে দর্শন শাস্ত্রের বিভিন্ন দার্শনিক যে বিভিন্ন মতামত দিয়েছেন অর্থনীতি সম্পর্কে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। বিভিন্ন চিন্তাবিদ কিভাবে একটা তত্ত্ব উপাত্ত লিখেছেন বা তত্ত্ব দিয়েছেন সে সম্পর্কে, লেখনের পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিবেশ, বিভিন্ন আমলে যে বিভিন্ন যুগে যে আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক পরিবেশ ছিল সে সম্পর্কে জানতে পারবো। মানুষের জীবনযাত্রার চিন্তা, সাংস্কৃতিক, কোন যুগের মানুষের জীবনযাত্রা কীরকম ছিল, চিন্তা চেতনা কীরকম ছিল, সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগতি হয়েছিল সে সম্পর্কে জানতে পারবো। এবং অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা এবং সেগুলো সমাধান, বিভিন্ন যুগে মানুষ অথবা বিভিন্ন চিন্তাবিদরা কি কি উপায় অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করেছেন এবং সেগুলো সমাধানের ক্ষেত্রে কি কি কৌশল প্রয়োগ করেছেন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো অর্থনৈতিক চিন্তাধারা পাঠের মাধ্যমে। আধুনিক অর্থনীতি বিশ্লেষণের জন্য, আধুনিক অর্থনীতি খুবই জটিল, এটা তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, সবাই জানো। এরূপ জটিল বিষয়ে ব্যাখ্যা করার জন্য আধুনিক অর্থনীতিবিদেরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। এরূপ অর্থনীতির বিশ্লেষণ অর্থনৈতিক চিন্তাধারা ক্রম বিকাশের একটি অংশ। সুতরাং পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস জানতে হলে অর্থনৈতিক চিন্তাধারার ক্রম বিকাশ সম্পর্কে জানতে হবে। এখন আধুনিক অর্থনীতি আমরা যে বলি খুবই জটিল, কঠিন, তোমরা বিভিন্নভাবে বলে থাকো, কিন্তু এই অর্থনীতি কিভাবে এখানে এসেছে
আজকের রূপ ধারণ করেছে সেই অর্থনীতি। এবং এই যে রূপ ধারণ করেছে এরূপ অর্থনীতি বিশ্লেষণ যদি আমরা জানতে চাই, তাহলে কি আমাদের সেই বিভিন্ন যুগের অর্থনীতির বিভিন্ন চিন্তাবিদেরা কিভাবে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করেছেন, সেগুলো সমাধানের চেষ্টা করেছেন, সে সম্পর্কে আমাদের জানতে হবে। এইগুলো যদি জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে? অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কেও জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আসলে সেটি অর্থনীতিক ছাত্র হিসাবে আমাদের সবারই জানা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ হচ্ছে আমরা অর্থনীতি পড়ি, অনেকে পড়ার জন্য পড়ি, অনেকে বুঝে পড়ি, অনেকে না বুঝে পড়ি, অনেকে সার্টিফিকেটের জন্য পড়ি, কিন্তু আসলে অর্থনীতি আমরা পড়ি। এখন কেন প্রয়োজন আমাদের অর্থনীতি স্কুল সম্পর্কে জানা? কারণ কেউ যদি কখনো প্রশ্ন করেন যে তোমরা তো অর্থনীতি পড়ো, তাহলে অর্থনৈতিক স্কুল কি, অথবা স্কুল অফ ইকোনমিক্স কি, এটা একটু বলো তো। এটা কিন্তু সিম্পল একটা কোশ্চেন, যে কেউ যে কোনো সময় করতে পারে। এখন আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স কিভাবে সে কথাটা তাদেরকে বলবো? আমরা যদি বলি আমরা সেটা জানি না, তাহলে কি বলবে? যে তোমরা আসলে অর্থনীতি পড়োই না। এখন আমাদেরকে এইটা জানতে হবে। আসলে অর্থনীতির সব ছাত্রেরই এই প্রশ্নটা জানা উচিত বলে আমি মনে করি। অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে তত্ত্বীয় কাঠামো তৈরি করে একদল সমমানা অর্থনীতিবিদ তার ব্যাখ্যা, পর্যালোচনা, নীতিগত বিশ্লেষণে নিয়োজিত হন। যে কোনো একটা তত্ত্বীয় কাঠামো দাঁড় করে ওই তত্ত্বের সাথে যাদের মনের মিল আছে, মানে সমমানা, যারা ওটা সম্পর্কে পজিটিভ ধারণা রাখেন, তাদের ব্যাখ্যা, পর্যালোচনা, নীতিগত বিশ্লেষণ করার জন্য তারা একত্রিত হন। এভাবে সমমানা কিছু অর্থনীতিবিদ যখন সামগ্রিকভাবে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন, তখন তাদেরকে কোনো নির্দিষ্ট চিন্তাধারার অর্থনীতিবিদ বলা হয়। মানে সমমানার অর্থনীতিবিদেরা যখন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন, তাদের কি ওই নির্দিষ্ট চিন্তাধারার অর্থনীতিবিদ বলা হয়। আর যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা এই কাজ করেন, তার নাম অনুসারে একটা স্কুল গড়ে ওঠে। এক্ষেত্রে বেশিরভাগ সময় একজন অর্থনীতিবিদ উদ্যোগ নেন এবং তার প্রদত্ত তত্ত্বের সংশোধন, পরিবর্তনে সমমান অথবা একই অর্থনৈতিক দর্শনে বিশ্বাসী অপর কিছু অর্থনীতিবিদ এগিয়ে আসেন। এটাকেই সাধারণত বলা হয় কি? অর্থনৈতিক স্কুল অথবা স্কুল অফ ইকোনমিক্স। যে একজন একটা তত্ত্ব দিয়েছেন, সে তত্ত্বটাকে পজিটিভলি যারা নিয়েছে, তারা একত্রে বসে সেই তত্ত্বের পরিমার্জন, সংশোধন এবং আরো অন্যান্য সংযোজন বিয়োজন যা কিছু করা লাগুক তারা করার জন্য এগিয়ে আসেন। এবং সেই সমমানা লোকদের নিয়েই গড়ে ওঠে একটি স্কুল, সেটাকে বলা হয় অর্থনৈতিক স্কুল। আমরা যেমন ঐতিহাসিক স্কুলের কথা জানি, ক্লাসিক্যাল স্কুল আছে, নিউ ক্লাসিক্যাল আছে, মার্কসিয়ান স্কুল আছে, কেইনসিয়ান আছে। এই যে মনে করো কেইনস একটা থিওরি দিয়েছেন, কেইনসের থিওরির সাথে সমমানা যারা আছে তারা বসে সেই থিওরিটাকে পর্যালোচনা করলেন, কি সমস্যা আছে সেগুলোকে বের করলেন, বিভিন্ন জিনিস যোজন, বিয়োজন, পরিমার্জন করে একটা থিওরিকে দাঁড় করালেন। এই যে কেইনস এবং তার সমমানা অর্থনীতিবিদদের নিয়ে যে স্কুলটা গড়ে উঠছে, সেটা হচ্ছে কেইনসিয়ান স্কুল। এ সম্পর্কে অনেকেই অর্থনীতি হিসেবে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক অ্যালান জি গুরুচির যে সংজ্ঞাটি, সেটি সর্বোত্তম বলা যায়। বাই এ স্কুল অফ ইকোনমিস্ট ইজ মেন্ট এ গ্রুপ অফ সায়েন্টিস্ট। দেখো, একদল বিজ্ঞানীর কথা বলা হয়েছে এখানে। অর্থনীতি স্কুলের কথা বলতে গিয়ে একদল গ্রুপ অফ সায়েন্টিস্ট হুজ ওয়ার্ক রিফ্লেক্টস এ কমন ইন্টেলেকচুয়াল ওরিয়েন্টেশন। তারা যে কাজ করে একটা বিশেষ বিষয় নিয়ে, একটা কমন বিষয় নিয়ে অনেকে কাজ করেন। দেখো, হুজ ওয়ার্ক রিফ্লেক্টস এ কমন ইন্টেলেকচুয়াল ওরিয়েন্টেশন।
একটা বিষয় নিয়ে কাজ করার সেই প্রতিপাদনটা হয়। দেয়ার কমন ওরিয়েন্টেশন or world view is a fountainhead from which follows the unity that is to be found running through their economic thought. সেখান থেকে যে তত্ত্বটি বেরিয়ে আসবে অথবা যে তত্ত্বটিকে নিয়ে তারা আলোচনা করবেন, this unity blinds the member of a school of economics, shows up their framework, blinds the member of a school, ওই স্কুলের লোকজন অথবা ওই মতবাদী লোকজন shows up their framework, তাদের একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন, অ্যানালাইসিস করবেন, দেয়ার সাইকোলজিক্যাল থিওরি দিবেন অ্যান্ড দেয়ার সায়েন্টিফিক মেথোডোলজি। এখানে কি কি থাকবে? বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে সাইকোলজিক্যাল থাকতে পারে, সায়েন্টিফিক থাকতে পারে, বিভিন্ন অ্যানালাইসিস থাকবে। অল যেটা বলছে কি ফ্রেমওয়ার্ক অফ অ্যানালাইসিস, psychological theory and scientific theory, all three aspects of school works exhibit an underlying intellectual compatibility. এখন আমরা যেটা আগেই বলেছি, একজন একটা থিওরি দিবেন, তার সমমনা কয়েকজন অথবা অনেক লোকজন মিলে সেই থিওরিকে বিভিন্নভাবে সংশোধন পরিবর্তন করে মূল থিওরিটাকে দাঁড় করাবে। এটাকে সাধারণত স্কুল অফ ইকোনমিক্স বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে অর্থনৈতিক চিন্তাধারা কি, অর্থনৈতিক চিন্তাধারা আমরা কেন পড়ব, এ সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। তোমরা উপকৃত হলে আমার প্রচেষ্টা, বিভাগের প্রচেষ্টা সফল ও সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে একটি প্রশ্ন পড়বে প্রথম অধ্যায়ে, সেটা হচ্ছে ন্যায্য মূল্য তত্ত্ব কি, মধ্যযুগীয় চিন্তাধারার ক্ষেত্রে সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদান উল্লেখ করো। আসলে তোমরা অনেকেই মনে করো যে দুটো থিওরি, কিন্তু আসলে যদি তোমরা সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদান পড়তে চাও, সেখানেই দেখা যাবে যে তারই একটি থিওরি আছে, ন্যায্য মূল্য থিওরি অথবা ন্যায্য মূল্য তত্ত্ব আমরা যাই বলি। এটা তোমরা বাসায় পড়বে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। যেখানেই থাকো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করেছি। আল্লাহ হাফেজ।